নমস্কার, আমি অনিল বাবু। বা বাংলায় আপনাদের স্বাগত। আজ বা বাংলার অতিথি বাপ্পাদিত্য মুখোপাধ্যায়। বাপ্পাদিত্য একটি সংস্থা চালায় যার নাম হচ্ছে প্রান্ত কথা। বাপ্পাদিত্য কি করে, ওদের সংস্থার কি কাজকর্ম, কার্যকলাপ, সমস্ত বিষয় শুনবো। তার আগে ছোট্ট করে একটা ভূমিকা আপনাদের সামনে বলতে চাই, যেটা হচ্ছে যে ধরুন কৌশিক গাঙ্গুলির সিনেমা নগর কীর্তন আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে পরিণতি হয়েছিল একটি রূপান্তরকামী কাপলের, সেটা তো আপনারা জানেন। আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলি আপনাদের, যে আমি যে জায়গায় থাকতাম সেখানে দেখেছিলাম এরকম একটা ঘটনা, যেখানে কি হয় আমাদের সমাজে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা নিয়ে আমরা আমরা প্রত্যেকেই বড় হই বোধহয়, যে যারা এই ধরনের মানুষ, যারা রূপান্তরকামী বা একটা কোথাও একটা ক্রাইসিস নিয়ে তারা বড় হয়, যে ধরুন তাদের শরীর একরকম, মন একরকম। এটা আমরা হয়তো অনেকভাবে তাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হেনস্থা করি, সামাজিকভাবে হেনস্থা করি, অত্যন্ত ছোট করি, অসম্মান করি। কিন্তু তাদের মধ্যেও প্রচুর ক্রাইসিস থাকে, শরীর একরকম, মন একরকম। তাদেরকে কিন্তু মানে আমরা যেভাবে দেখি ব্যাপারটা কিন্তু তা নয়, তার বাইরেও একটা বিরাট দুনিয়া রয়েছে, বিরাট একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে। আমার নিজের, যেটা বললাম, আমার নিজের দেখা, যে এরকম একটি মানুষ, একটি ছেলে, যে এই সামাজিক চাপটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। কৌশিক গাঙ্গুলির সিনেমাতেও তাই দেখেছিলাম, যে একজন রূপান্তরকর্মী একটি কাপল, তাদের বিচ্ছেদ হয়েছিল, একজন এই এই চাপটা সহ্য করতে না পেরে তাদের মধ্যে কেউ একজন মারা গেছিলেন, আত্মহত্যা করেছিলেন। তো যাই হোক, আমরা বোধহয় আমাদের সমাজ এগিয়েছে, উন্নতি হয়েছে, সব দিক দিয়ে উন্নতি হয়েছে। এখন যে সময়ের মধ্যে রয়েছে আমরা, সেই সময় অনেক কিছু বদলেছে, কিন্তু কিছু কিছু ধারণা বোধহয় বদলায়নি। অনেকটা বদল হয়েছে, কিন্তু এখনো অনেক কিছু, কিন্তু এখনো আমরা ওই ট্রাফিক সিগন্যালে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের দেখলে এখনো হয়তো জানলার কাঁচ তুলে দিই গাড়ির। তো এরকম একটা সময় বাপ্পাদিত্যরা কাজ করছেন কিন্তু স্রোতের বিরুদ্ধে, এবং এই যে আমাদের মধ্যে যে ট্যাবুগুলো রয়েছে সেইগুলো একের পর এক ভাঙবার চেষ্টা করছেন। তো বাপ্পার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, বাপ্পা, এই যে আমরা বলি যে এলজিবিটি কিউ কমিউনিটি বা তাদের যে মুভমেন্ট, তার সঙ্গে তোমার কিভাবে যোগাযোগ শুরু হলো? খুব ছোটবেলা থেকেই স্কুল থেকে বেরোনো, এবং আমি বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। মূলত রক্তদান আন্দোলন, তার সাথে HIV AIDS আন্দোলন। এবং সেই সব সময়ে আমার একটা কিউরিওসিটি কাজ করতো। সেইটা 90-এর দশক, তখন গুগল এসে পৌঁছয়নি। এবং আমার নিজের একটা আমার প্রশ্ন থাকতো সবসময় মনের মধ্যে, যে আমার একজন প্রেমিকা ছিলেন, তার সাথে তখন প্রায় আমি কলেজের প্রথম বর্ষে। কিন্তু আমার আরেক বন্ধুও ছিলেন স্কুলের, যার সঙ্গে আমার একটা অনেক রোম্যান্টিক একটা সম্পর্ক ছিল, এবং আমি নিজে বুঝতে পারতাম না বিষয়টিকে। এবং সেই সময় খবরের কাগজ, টিভিতে ইত্যাদি বিষয় সম্পর্কে তেমন আলোচনা নেই, কোথায় গিয়ে পড়বো সেগুলো জানা নেই। ফলে একটা খুব অন্ধকার সময়, এবং মনে হতো এটা একটা রোগ, অসুখ। এটার বিপরীতে হাঁটা থেকে আমার প্রথম এই লড়াই শুরু। এবং আমার মনে আছে যে সেই সময়ের সেই যুগের প্রথম সাপোর্ট গ্রুপ কলকাতায়, এবং সেই অর্থে হয়তো পুরো ইস্টার্ন রিজিয়নেও প্রথম কাউন্সিল ক্লাব বলে, সেখানে ছেলেমেয়েরা জড়ো হতো কলকাতায়, আলোচনা হতো, এবং সব রকমের ছেলেমেয়েরাই আসতো। তখন থেকে এই বিষয়ে আমি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং একই সাথে জেন্ডার বা লিঙ্গভিত্তিক বৈষম্য, এইটা আমি আমার চারপাশে অনেকের ক্ষেত্রে ঘটতে দেখেছি। আমার স্কুলে আমার এক খুব কাছের বন্ধু, তার দিদি একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার সাথে সেই ছেলেটি যেহেতু অন্য ধর্মের ছিল, তার সাথে বিয়ে না দিয়ে বাড়ি জোর করে আরেকজনের সাথে বিয়ে দিল। সে খুব অর্থবান, প্রতিপত্তিশালী একজন ব্যক্তি, কিন্তু তার বৌভাতের দিন থেকে তার ওপরে পণের জন্যে অত্যাচার শুরু হলো। ফলে সবসময় আমার কাছে এটা খুব মনে হয়েছিল যে আমি এমন কিছু করতে চাই যেটাতে শুধু রোজগার নয়, আমার সামনে ঘটতে থাকা খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে আমি কিছু করতে পারবো।
এবং এটা যদি আমি না করতে পারি তাহলে আমার হয়তো আমি বলতাম বারবার এখনো বলি যে লাইভলিহুড আর্ন করতে পারবো কিন্তু জীবন অর্জন করতে পারবো না। আমার কাছে খুব প্রয়োজন ছিল যে আমি আমার জীবনটাও অর্জন করতে চাই। সেখান থেকে 2006-এ ধীরে ধীরে আগে আমি আমার পড়াশোনা অর্থনীতিতে, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থনীতিতে, টিভিতে কিছুদিন কাজ করেছি, আন্তর্জাতিক সাংগঠনিক ইউনাইটেড নেশনসে অ্যাসাইনমেন্টে কাজ করেছি, কিন্তু সবসময় ইচ্ছে ছিল যে এমন একটা পরিসর তৈরি করব, এমন একটা সংগঠন তৈরি করব যেখানে আমি যে কম বয়সে যে স্ট্রাগলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটা আরেকটি কম বয়সী ছেলে মেয়ের মধ্যে তাকে যেন যেতে না হয়। সেটা হতে পারে তার পেশাগত লড়াই, হতে পারে তার সেক্সুয়াল অ্যাবিউজের গল্প, সেটা হতে পারে তার যে জায়গায় আছেন, লালবাতি এলাকা হতে পারে তার কারণে সমস্যা, হতে পারেন তার শারীরিক কোনো একটা অক্ষমতার কারণে তিনি হেয় হচ্ছেন, অর্থনৈতিক কারণে হেয় হচ্ছেন, অথবা তার জাস্ট ওই যা বললাম যে পেশা এবং তার নেশা এই দুটো এক নয়, বাড়ি প্রেশার রাইজ করছে, এই কথাগুলো তারা বলবেন কোথায়? এইখান থেকে প্রান্ত কথা 2006-এ এই সংগঠনটি শুরু করি, যার মূল উদ্দেশ্য হচ্ছে কম বয়সী ছেলে মেয়েদেরকে বন্ধু হওয়ার একটা জায়গা দেওয়া, যেখান থেকে তারা নিজেরাই একটা প্রান্তিক গল্প থেকে একটা একটা আশার গল্প, আনন্দের গল্প, উৎসাহের গল্প, সামাজিক উদ্দীপনার গল্প হয়ে উঠবেন। তাই জন্য প্রান্ত থেকে কথা হয়ে ওঠার এই জায়গাটাই হচ্ছে প্রান্ত কথা। এবং এইভাবে আমার যাত্রা শুরু, যেটা আমার ব্যক্তিগত জীবন চর্চা, বোধ, জিজ্ঞাসা, সেখান থেকেই এলজিবিটি বা জেন্ডার এই বিষয়ে আমার যোগাযোগ, কাজ, সংগঠন তৈরি করা, এবং আজকে আমি 18 বছর সংগঠন চালিয়ে এই 18 থেকে 19-এ এই বছর আমরা পা দেব, চলছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে তুমি যেটা বললে যে আমার কলেজ লাইফে আমার একটি ছেলের প্রতি আমি আকৃষ্ট হলাম, তার সঙ্গে একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হলো, এবং আমার নিজের মধ্যে হতে থাকলো যে আমার বোধহয় এটা কোনো একটা অসুখও হতে পারে। তো এই সময়টা তুমি কি করলে, তুমি কিভাবে মানে এই পুরো সমস্যাটাকে কিভাবে হ্যান্ডেল করলে, বা এই 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 যে রোমান্টিক সম্পর্কটা তোমার যে তৈরি হলো তার ভবিষ্যৎ কি হলো, কি ফেস করলে তুমি? অনেক কঠিন পরিস্থিতি ফেস করলাম, কারণ তখন এই বাইসেক্সুয়ালিটি বা উভকামিতা এই বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার ছিল না। এবং আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার মধ্যে আবার একটা খুব সততার পোকা চলে সব সময়, যে আমার মনে হয় সত্যি কথাটা বলা দরকার, সত্যি কথা না বললে অনেকগুলো জীবন একসাথে চালাতে হয়, যেটা খুব ডিফিকাল্ট। ফলে আমি আমার সেই সময় তৎকালীন প্রেমিকাকে প্রথম বললাম যে এই ব্যাপারটা আমার মনে হচ্ছে এবং আমি জানি না যে এটা কি। আনফর্চুনেটলি সেই সময় আমরাও ছোট ছিলাম, আমার প্রেমিকাও বয়সে অনেক ছোট, সবে কলেজের ফার্স্ট ইয়ারে উঠেছে। সে এটাতে খুব ফ্রিক আউট করে গেল, সে বললো যে না এসব ঠিক নয়, এসব তোমাকে ঠিক করতে হবে, এই করতে হবে। কিন্তু তখন আমার যা বয়স এবং আমি যা পড়াশোনা করছি, আমার যা চিন্তাভাবনার দৌড়, সেটাতে আমি কোনো রকম শেকলে নিজেকে বাঁধতে রাজি হলাম না। এবং আমার মনে হলো যে আমি একটা মিথ্যে কথা বলে কোনো প্রেমের সম্পর্ক তো করবই না, কাজেই মিথ্যে কথা বলে জীবন চালাবো না, মিথ্যে কথা বলে প্রেমের সম্পর্ক করব না। সেটা মানে আনফর্চুনেটলি সেটা আমি বারাসাতের ছেলে, এবং বারাসাতে খুব ছোট শহর তখন, বারাসাতের গভর্নমেন্ট স্কুলে আমার পড়াশোনা, তারপরে অন্যান্য কলেজে, বড় কলেজে, কলকাতার কলেজে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ইত্যাদি। আমার বন্ধু বান্ধবদের মধ্যে এটা খুব রটে গেল যে এই ঘটনা ঘটেছে, এবং একটা দীর্ঘ সময় আমাকে আমার খুব কাছের যারা এক সময়, দুদিন আগে আমার এক পেয়ালার দোস্ত ছিল প্রায়, তারা আমাকে একেবারেই পরিত্যাগ করলো, এবং বুলি, হ্যারাসমেন্ট, বিভিন্ন রকমের খারাপ অবস্থা, সেই সবগুলোর মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন চললাম, ডিপ্রেশন, খারাপ থাকা। কিন্তু আমার বারবারই মনে হয়েছিল যে ডিপ্রেশন, খারাপ থাকা, অন্যান্য যা জিনিস সেগুলো থাকলেও এই লড়াইটা যদি আমি না করি এবং এর একটা কিনারায় যদি আমি না পৌঁছই, তাহলে আমি ভালো থাকতে পারবো না। এবার ভালো থাকা তো মানুষের কাছে বিভিন্ন রকম, আমার কাছে ভালো থাকা মানে সব মিলিয়ে ভালো থাকা। থ্যাঙ্কফুলি আমি আমার বাবা মার কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছিলাম। আমি বাবা মাকে বলেছিলাম, যদিও তারা খুবই একটা মানে বুঝতে পারেননি যে এক্ষেত্রে তারা কি করবেন,
এবং বলেছিলেন ঠিক আছে, পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে, এবং অনেকেরই এরকম হয়, এসব থাকে ছোটবেলার গল্প। ইন্টারেস্টিংলি এখন আমি যে মেয়েটির সাথে আমার আজকে প্রায় দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবন, তিনি কিন্তু একজন রূপান্তরিত মহিলা, একজন ট্রান্সজেন্ডার মহিলা, অনুপ্রভা আমার স্ত্রী, যে যাকে আমার 75 ঊর্ধ্ব বাবা মা দুজনেই খুব ভালোবাসেন, মেনে নিয়েছেন, এবং আমার পরিবার বাবার দিকে 6 জন কাকা, আর মায়ের দিকেও প্রায় ওই রকম 4-5 জন মাসি মামা, তারা সকলেই খুব ভালোবাসেন। এটা আমার কাছে মনে হয় যে আমরা যখন বলি পার্সোনাল ইজ পলিটিক্যাল, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যে কিন্তু এই ভালোবাসাটা বলো, মানে এই জার্নিটা বলো, যখন তোমার সঙ্গে তার যোগাযোগ হচ্ছে, মানে বা তুমি তার সঙ্গে তোমার একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হচ্ছে, তখন নিশ্চয়ই অ্যাকসেপ্টেন্সটাই আজকের যে জায়গায় রয়েছে নিশ্চয়ই তেমন ছিল না, বা তোমার সঙ্গে আলাপই বা কোথায়? না, অনুপ্রভার সাথে যখন আমার আলাপ, তখন আমি মোটামুটি, মানে ও আমার চেয়ে অনেক কম বয়স, আর 13 বছরের ডিফারেন্স আমার ওর। ফলে ওর সাথে যখন আলাপ, ততক্ষণে আমি মোটামুটি সামাজিক ক্ষেত্রে নাম করেছি। আমি 2012 সালে ইউএস গভর্নমেন্ট আমাকে রাষ্ট্রীয় অতিথি করে নিয়ে গেছে সারা ইউএস ঘোরাতে। হিলারি ক্লিন্টন এসেছিলেন, তখন দেখা করেছিলেন আমার সাথে, এবং প্রচুর পুরস্কার পেয়েছি। ফলে তখন আর আমি ওই জায়গাটাতে নেই যেখানে কেউ আমাকে ক্ষতি করতে পারবে বা টাচ করতে পারবে। এবং সেই সময় অনুপ্রভার সাথে আমার দেখা, ওর আগের নাম ছিল অচিন্ত। ও আমাদেরই প্রান্তকথারই একটি অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে আসে, এবং ও নৈহাটির একটি মিল কলোনির তে বড় হওয়া, এবং সেখানে ও যখন ওর বক্তব্য অনুযায়ী জীবনের প্রথম থেকেই নিজেকে মেয়ে হিসেবেই জানতো, বুঝতেও পারতো। কিন্তু এটা কি ক্রাইসিস একটা ওদের জন্য? এটাকে ক্রাইসিস শব্দটার মধ্যে একটু লোডেড ওয়ার্ড বলবো আমি। ক্রাইসিস এইভাবে কি, এটাকে টেকনিক্যালি বলা হয় জেন্ডার ডিসফোরিয়া, অর্থাৎ সবার যেই ক্রাইসিস থাকবে তা কিন্তু নয়, মানে সব রূপান্তরকামী ছেলে মেয়ের মধ্যেই যে এই ক্রাইসিস থাকবে তা নয়। অনেকের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে তার শরীরে যে লিঙ্গ নিয়ে জন্মেছে, যেটাকে আমরা সেক্স অ্যাসাইন্ড অ্যাট বার্থ, জন্মগত লিঙ্গ চিহ্ন, একজন পুরুষ চিহ্ন নিয়ে জন্মেছে, কিন্তু সে তার মনের দিক থেকে সে সম্পূর্ণভাবে না জানে নিজেকে নারী হিসেবে। যেমন আপনি বলছিলেন নগর কীর্তনে পুঁটির কথা, যে সে বলছে যে দেখবে আমার ভেতর আর এতটুকুনি, আমার শরীরে আর এতটুকুনিও পুরুষ থাকবে না, আমি ঠিক নিজেকে পাল্টে ফেলবো। বা আমরা মানবীদের কথা জানি, আমরা এরকম অনেকের কথা জানি যারা পরিবর্তন করেছেন। তো তাদের ক্ষেত্রে এটা একটা ক্রাইসিস, যে বটেই, যে আমি প্রতিদিন সকালে উঠে যে শরীরটাকে আয়নায় দেখছি, আমার দাড়ি বেরোচ্ছে, আমার গোঁফ বেরোচ্ছে, আমার গলার ভয়েস পাল্টাচ্ছে, আমি এটা চাই না, আমি এটা নই। ফলে আমার শরীরের সাথে আমার মনের একটা তীব্র সংঘর্ষ শুরু হয়। এবার তার সঙ্গে যদি সমাজ তাতে আরো চেপে বসে, যে না, তুমি এটা, যে তোমার যে সংঘর্ষটা হচ্ছে এটা তোমার মাথা খারাপের জন্য হচ্ছে, তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে ইলেকট্রিক শক দেওয়া হবে, তোমাকে কনভার্সন থেরাপি করানো হবে, তোমাকে মেয়েদের ক্ষেত্রে, আমরা ট্রান্স ম্যানদের কথাটা এখানে বলা খুব জরুরি, অর্থাৎ মেয়েরা শরীরে মেয়ে কিন্তু তারা মনে করেন নিজেদেরকে পুরুষ, এবং তারা পরিবর্তিত হতে চাইছেন, সেক্ষেত্রে কারেক্টিভ রেপ, তাকে জোর করে ধর্ষণ করা, বিয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করা, ধর্ষণ করলে ঠিক হয়ে যাবে, এই ঘটনা আকছার হয় ট্রান্সজেন্ডারদের সাথে। ফলে সেইটাকে টেকনিক্যালি বলা হয় জেন্ডার ডিসফোরিয়া, এবং তার সঙ্গে সামাজিক উৎপীড়নটা আরো যোগ হয়। যদি সামাজিক উৎপীড়ন না যোগ হয় তাহলে কি ভালো রেজাল্ট হতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে এই গত বছরের আমাদের উচ্চ মাধ্যমিকে যে 7th হয়েছে, যে মেয়েটি ওই জনাইয়ের একটি স্কুলের মেয়ে, সে কিন্তু একটি ট্রান্স মেয়ে, এবং সে যে 7th হয়ে যে সুন্দর কথা, তার আমি শুনছিলাম যে তার বাবা মা তাকে মেয়ে হিসেবেই দেখেছেন, তার স্কুল তাকে মেয়েদের সাথে বসতে দিয়েছেন, হেডমাস্টার মশাই, এবং সে স্ট্যান্ড করেছে উচ্চ মাধ্যমিকে। ফলে তাদের মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই, বা তাদের মধ্যে অন্য কিছুর কোনো সমস্যা নেই। সমস্যাটা আমরা কিভাবে আজকে আমরা দেখছি তো, যে আজকে একটা স্টার জলসার সিরিয়ালে একটা বা জি বাংলা সিরিয়ালে আমরা দেখছি যে একটি ট্রান্স মেয়ে অ্যাক্টিং করছে, বা কোনো একটা রিয়েলিটি শোয়ে, গানের রিয়েলিটি শোয়ে আমরা দেখছি যে ট্রান্স মেয়ে গিয়ে একটি মেয়ে বা একটি পুরুষ গিয়ে সেখানে গিয়ে গান গাইছেন। তো ন্যাচারালি ট্যালেন্টের জায়গায় তো নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা নেই, একেবারেই নয়। কিন্তু ওই মুশকিল হয়, আমরা বলি যে
আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে ভূতের ভয়ের মতন লোকে কি বলবে। আমার পরিবারেও ছিল এই ঘটনাটা, মা বলতেন লোকে কি বলবে। আর তোমার সাথে এই রোমান্টিক সম্পর্কটা তৈরি হলো কি করে? তুমি যেটা বলছিলে আমাদের একটি প্রোগ্রামে, ভলান্টিয়ার প্রোগ্রামে ও আসে, এবং সেই সময় ও একটা খুব আর্থিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে। ওর বাবা জুট মিলে শ্রমিক, কাজ বন্ধ নৈহাটির ওখানে। তখন ও পড়াশোনা শিখে 12 পাশ করে ব্যাঙ্গালোরে চলে গেছিল চাকরি, হোটেলে চাকরি করার জন্য। সেখান থেকে এসছে, একটু পরিবারের অবস্থা স্থিতিশীল, কিন্তু ও জানে যে ও নিজেকে পাল্টাতে চায়। তাহলে এরকম জায়গা কোথায় যেখানে ও নিজের কথা নিজে একটু বলতে পারে? এইরকম ভাবে খুঁজতে খুঁজতে আমার আরেক বন্ধুর হাত ধরে সেও আরেকজন খুব ভালো নৃত্যশিল্পী, সে একটি কলকাতার নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো। তারও আবার একটা ঘটনা ঘটেছিল, আপনারা হয়তো সকলেই জানবেন। কয়েক বছর আগে বই মেলায় সেই ছেলেটি একটি নাচের ছেলে নামে একটি বই বের করায়, পরের দিন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে সমকামী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করায়। সেইটা নিয়েও আমরা অনেক লড়াই করি। তো ওর হাত ধরে অনুপ্রভা তখন আমাদের সংগঠনে প্রান্তকথায় আসে। তারপর দীর্ঘদিন ওর প্রজেক্টের মধ্যে দিয়ে থাকে চলতে চলতে, এবং তখন আমার ওর সাথে আলাপ। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে একটা দৃঢ়তা, ভীষণ পরিমাণে নিজের প্রতি বিশ্বাস, এবং এত ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যেও রবীন্দ্রনাথকে নিয়ে, কবিতাকে নিয়ে, গান নিয়ে বেঁচে আছে, এবং বিশ্বাস করছে যে সে ভালো দিন তার আসবেই। এটা আমার কাছে খুব অনুপ্রেরণার মনে হয়। সেখান থেকেই বন্ধুত্ব, বয়স অতিক্রম করে বন্ধুত্ব, এবং ওর ম্যাচিওরিটি আমার কাছে মনে হতো যে অনেক বেশি ম্যাচিওর্ড ওর বয়সের তুলনায়। সেখান থেকে বন্ধুত্ব হওয়া, এবং ওকে ধীরে ধীরে ওর এই পুরো পরিবর্তনের রাস্তায় ওর সাথে থাকা, এবং এখন তো আমরা বিবাহিত স্বামী স্ত্রী হিসেবে। ওর ভারত সরকার ওর কাজ, এবং মূলত ট্রান্সজেন্ডার হেলথ কেয়ারের ওপরেও কাজ করে। তার কাজ দেখে সম্প্রতি G20 সম্মেলনে ভারত সরকার তাকে ট্রান্সজেন্ডার ইউথ আইকন করে এই বিষয়ে বলতে দিল্লিতে নিয়ে গিয়েছিল। আধার কার্ডের ট্রান্সজেন্ডার আইডি কার্ড দিয়ে আধার কার্ডকে ট্রান্সজেন্ডারদের আধার কার্ডে রূপান্তর করার যে প্রচেষ্টা, সেটা ও প্রথম করে। এবং জাস্ট গুগলে অনুপ্রভা বলে সার্চ দিলেই পাওয়া যাবে যে তার মাধ্যমে ট্রান্সজেন্ডার আধার কার্ড করায়। স্কুল অফ সোশ্যাল এন্টারপ্রেনিয়ার্স ইন্ডিয়া বলে SSC একটি ফেলোশিপ আছে, যেটা পড়াশোনা শেখায়। কেউ যদি কিছু এন্টারপ্রাইজিং করতে চায় তাকে IIT গৌহাটির সাথে, সেখানেও রিসেন্টলি 1 বছরের কোর্স করে পাশ করে, যেখানেও ট্রান্সজেন্ডার মেডিসিন হেলথ কেয়ারের ওপর কাজ করছে। এখন এই সব কিছু মিলিয়ে সবাই পছন্দ করে, ভালোবাসে। আমরা সেই সময়টা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিতে গেল, সেটা তুমি বলছিলে যে যেটা হয় যে আমার মাও বলতে আরম্ভ করলেন যে লোকে কি বলবে। এটা ছিল মানে আমি প্রথম থেকে আমার ক্ষেত্রে, আমার বিশেষত কোভিডের সময়টাতে আমি খুব দৃঢ়তার সাথে বলি যে আমার বাবা মার বয়স হয়ে গেছে। আর ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বহু বছর, বাড়িতে ছিল না। এবং এটা একটা বলে নেওয়া উচিত, 2018 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একমাত্র ডকুমেন্ট ট্রান্সজেন্ডারদের উপর ভারতবর্ষে প্রায় ডেটা প্রায় নেই, একমাত্র এই NHRC ডকুমেন্টটি আছে, যেটা বলছে যে সারা ভারতে যতজন ট্রান্সজেন্ডার আছেন তার 98% পিউবার্টির সময়, যখন তারা বয়ঃসন্ধিতে পৌঁছন, তখন তাদের পরিবার তাদের ত্যাগ করেন, কারণ এই ছেলে বা মেয়ে এই এর মধ্যে। এবং তখন তারা ওই কোনো না কোনোভাবে গিয়ে যে গুরুচালা সিস্টেম, হিজড়ে খোল যেগুলোকে আমরা বলি, সেখানে তারা আশ্রয় নেয়, সেখানে বড় হয়। ফলে তাদের একটা ট্রিমেন্ডাস খারাপ, একদম। এবং এটা ভারতবর্ষের 98 NHRC বলছে 98% ট্রান্সজেন্ডার কম বয়সী ছেলে মেয়ে, তারা কিন্তু কৈশোর অবস্থায় বয়ঃসন্ধিতে তারা তাদের সব থেকে বড় যেটা তাদের আশ্রয়, বাবা মার আশ্রয়, সেটা থেকে তারা পরিত্যক্ত হন। ফলে ওরও সেই রকম ছিল, ও বাইরেই কাটাতো। ফলে ওর বাড়ির দিক থেকে মানে সম্মতি বা অসম্মতির কোনো ব্যাপারই ছিল না। আর আমার বাড়ির দিক থেকে কখনোই কোনো অসম্মতি কোনোদিন ছিল না, কারণ আমি যে কাজ করছি, যেভাবে থাকছি, সেটা আমার বাবা মা মেনেই নিয়েছেন। কিন্তু যেটা ছিল মায়ের ক্ষেত্রে, এখন আর বিশেষত কোভিডের সময় আমার খুব মনে হলো
যে আমার বাবা মা প্রায় 70 ঊর্ধ্ব বয়স হচ্ছে এবং কোভিডের সময় একের পর এক মানুষকে আমি চলে যেতে দেখলাম আশপাশে। আমার তখন মনে হলো যে আমি আমার বাবা মা থাকতে থাকতে আমি এই বিষয়টি অন্তত বলে রাখতে চাই যে এ আমার স্ত্রী, এবং এখানে কোথাও একটা ক্লোজার দরকার আমার জীবনে, ওর জীবনে, বাবা মার জীবনে। এবং আমি বাবা মাকে বললাম যে দেখো, কে কি বলবে আমি জানি না, কিন্তু আমার কাছে তোমরা ইম্পর্ট্যান্ট এবং তোমাদের কাছে আমি ইম্পর্ট্যান্ট। অতএব আমার মনে হয় যে আমাদের এই চারজনের যে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি একটা ক্লোজ করতে চাই, জানতে চাই, বলতে চাই এবং থাকতে চাই একসাথে। তো মা বললো যে ঠিক আছে, যখন বলছিস তখন হবে। কিন্তু ধীরে ধীরে পরিবারের লোকজনকে জানানো হলো, মা একজন একজন করে জানালেন। কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব মজারও লাগে যে সবাই কিন্তু ভালোই বললেন তখন। আর এটা আমি জানি না, হয়তো এটা আমাদের পরিবার বলে একটু একটু পড়াশোনা একটু এগিয়ে থাকা পরিবার হয়েছে বলে হয়তো এটা অতটা হয়নি। আর এটাও হতে পারে যে আমি হয়তো দীর্ঘদিন প্রায় 16-17 বছর এই কাজের সাথে যুক্ত আছি, ফলে এটা নিয়ে আর কেউ আলাদা করে কেউ কিছু বলতো না। ফলে আমি সেই অর্থে যতটুকুনি মার চিন্তা ছিল তার বাইরে খুব একটা যে পারিবারিক ধাক্কা এই সময় এসে পেয়েছি তা নয়। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলছি যে 90 সালে 2000 সালে যখন আমি এই সমস্ত জিনিস নিয়ে কথা, কাজ, ভাবনা, চিন্তা করতে যাচ্ছি, তখনকার ধাক্কাটা অনেক তীব্র ছিল, অনেক লড়াকু ছিল। তখন আমি একা ছিলাম, তখন তো আমার সেই অর্থে কোনো পার্টনার বা সেসব কিছু ছিল না, কিন্তু একে একে সবাই ছেড়ে দিয়েছিলেন আমাকে। এবং একটা ভীষণ ভীষণ মানে এইসব সময় আমি এখনো দেখি কত ছেলে মেয়ে সুইসাইড করে নিচ্ছেন। আপনি বললেন যেরকম অনেক ছেলে মেয়ে তারা এই মানসিক যন্ত্রণাটা না রাখতে পেরে তারা মৃত্যুকে বেছে নেন। আমি নিইনি, কারণ আমি মনে করেছিলাম যে এর থেকে জরুরি হচ্ছে বাঁচার চেষ্টা এবং বাঁচানোর জায়গা তৈরি করা। আমি দেখছি যে আমার পাশে আমার, হ্যাঁ এটা আমার হয়তো একটা কষ্ট হতে পারে, কিন্তু আমি আবার একই সাথে দেখছি যে মেয়েটি লালবাতি এলাকাতে জন্মেছে শুধু এই কারণে তার একটা চাকরি হচ্ছে না, তার ওপরে তার বাবার নাম নিয়ে যে ভদ্রলোকটি তার সাথে থাকছে সে রেপ করছে, এটা তো কিছু কম কষ্টের নয়। আমি যখন দেখেছি যে একটি কিশোর, সে কোন ছোটবেলায় তার একটা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে এবং সে বলে উঠতে পারেনি কোনোদিন, এবং ফলত সে তার কোনো সম্পর্কে কোনো কিছুতেই সে যেতে পারছে না, সে তার সেলফ এস্টিম ভীষণ লো, এবং সে এই কথাটা কোনোদিন সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সে অন্যরকম বিহেভ করছে। তো এদের লড়াই আমার থেকে কোথায় কম, যে কারণে আমি ওই আবার বললাম যে প্রান্তকথা করা, কারণ ওটা আমার কাছে তখন আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা, যে আমি যাই করি এমন একটা জায়গা দরকার যেখানে কম বয়সী ছেলেমেয়েরা তারা একটা এই ভাবনাটা অলিক। এবং আমি আপনার মাধ্যমে সকল বাবা মাকে এটা বলতে চাই যে এইটা ধরে নেওয়া একদম উচিত নয় যে চারপাশে সব এত খারাপ খারাপ ঘটনা আছে এবং আমার ছেলে মেয়ের সাথে কোনো কিছু ঘটছে না, আমি প্রোটেকশনে আমার ঘরে আছে বলে সে বাইরে যায় কিন্তু তার জীবনে অন্য কিছু ঘটেনি, এই অ্যাজাম্পশনটা করবেন না। হয়তো অনেক কিছু আছে যেটা সে বলে উঠতে পারছে না, তাই জন্য তার বন্ধুত্ব, তার সাথে বন্ধু হয়ে থাকা, তার বন্ধুত্বের জায়গা থেকে তার সাথে কথা বলতে পারা, এটা এত প্রয়োজনীয়, সেটা একদম ছোট বয়স থেকে। আর আজকের এই ইন্টারনেটের জমানায় বাচ্চারা কখন বড় হয়ে যায় এক মুহূর্তের মধ্যে সেটা বুঝতে পারা যায় না বাইরে থেকে। আমি তো এত বছর ধরে কাজ করছি যে তাই জন্য তাদেরকে, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে নিজের শিক্ষায় শিশুকে বেঁধে রেখো না, কারণ সে একটা অন্য সময়ে জন্মেছে, ফলে সে একটা এগিয়ে থাকা সময়ে জন্মেছে, সে হয়তো অনেক কিছু নিজে থেকে জন্মানোর সময় থেকেই বুঝে জন্মেছে, যেটা হয়তো আমরা অনেক পরে গিয়ে বুঝেছি। ফলে ওটাই আমার মনে হয় যে কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজ করি, আজকে 18 বছর হয়ে 19 বছরে পড়ছি, আমরা কাজ করছি, আমরা দেখি যে ছেলে মেয়েদের কত কিছু বলার আছে, কিন্তু শোনার লোক নেই, না ঘরে শোনার লোক আছে, না কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুমে শোনার লোক আছে, তারপরেই ঢুকিয়ে দেওয়া হলো একটা কর্মক্ষেত্রে, সেখানে না শোনার লোক আছে, তারপরে তাকে একটা পরিবারের বন্ধনে বেঁধে দিল, সেখানেও সে কিছু নিয়ম মেনে চলছে। এই করতে করতে মানুষগুলি ফুরিয়ে যায়, বাচ্চাগুলি শেষ হয়ে যায়, সেইটা যাতে না হয়, প্রান্তকথার পুরো কাজ সেটা নিয়ে। কি কি এমনি প্রজেক্ট ওয়াইজ কি কাজ করছে প্রান্তকথা? প্রান্তকথা বেশ কিছু কাজ করছে, কিন্তু আমরা যদি মূলত যে থিম্যাটিক এরিয়া যদি ধরি তাহলে বলবো আমরা কম বয়সী ছেলেমেয়েদের নিয়ে কাজ করি, এবং জেন্ডার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া, কারণ আমার নিজের জীবনের সাথে জেন্ডার এতটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
এবং এই জেন্ডার শব্দটা আমরা যখন বলি বা সামাজিক লিঙ্গ এই কথাটা বলি, তখন তার একটা বিস্তৃতি আছে। যেমন আমরা কাজ করছি পথবৃদ্ধাদের নিয়ে, মানে গোলপার্ক অঞ্চলে আমি একটা সময় আমার বাড়ি গোলপার্ক এরিয়াতে, ফলে আমি বর্তমানে মানে আমার কর্মসূত্রে আমি গোলপার্ক এরিয়াতেই থাকি। যখন রবীন্দ্র সরোবরে হাঁটতে যেতাম আজ থেকে প্রায় 7 বছর আগে, তখন বয়স্ক দিদিমাদেরকে ভিক্ষে চাইতে দেখতাম। সেরকম এক দিদিমার সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক হয়, খুব ভালো গল্প হয়। এবং আমি দেখি যে এরকম কত বয়স্ক 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব দিদিমারা রয়েছেন, ঠাকুমারা রয়েছেন, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পরিবারহীন। তাদেরকে আমরা 10 জনকে নিয়ে তাদের একটা রিহ্যাবিলিটেশন, যে তাদের যাতে ভিক্ষে করে খেতে না হয়, এইটার দায়িত্ব নিতে পারি কি, এই প্রশ্নটা থেকে আমরা শুরু করেছিলাম। আজকে সেইটা নাম দেওয়া হয়েছে আদর। 45 জন মেম্বার, এবং তাদেরকে আমরা আমরা বলবো না এটা কলকাতাবাসীর, এটা কোনো অর্গানাইজেশন ফান্ডেড প্রোগ্রাম নয়। কলকাতাবাসীরা তাদেরকে পয়সা দিয়ে তাদের প্রতি মাসের রেশন কেউ না কেউ যোগান। আজকে 7 বছর হলো জুগিয়ে চলেছেন, একটা মাস অফ যায়নি। তাদের শীতের আমি 2 দিন আগে ফেসবুকে লিখেছিলাম দিদিমাদের ঠান্ডা পড়ে গেছে, একটা জামা আমরা দিয়েছি, প্রতি বছরই দিই, এখনো একটা দরকার বলে লিখেছিলাম। আমি অবাক হয়ে দেখলাম রাত্রি 12টার পরে আমি ফেসবুকে পোস্ট করেছি, পরদিন সকাল 12টার মধ্যে আমাকে 45 জন দিদিমার খদ্দরের চাদরের সমস্ত টাকা পয়সা প্রয়োজন সব এসে গেল আমার হাতে। আমার কাছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি যে এত মানুষ ভালো মানুষ আছেন। তো আদর একটা, আমরা ওই প্রজেক্টটাকে বলি আদর, কারণ ওখানে গেলে একবার দিদিমাদের সাথে কাটালে কেউ আর ফেরত আসতে চায় না, কারণ তারা একেবারে আদরের ঝুড়ি। এবং আমরা যে আজকে নিউক্লিয়াস ফ্যামিলিতে থাকি, আমরা অনেকেই হয়তো তাদের ঠাকুমা দিদিমাদেরকে দেখিনি, পাইনি, কিন্তু তাদের যে কি ভালোবাসা থাকে, আমার খুব স্বপ্ন যে কোনো একদিন যদি আমি যে পথ শিশুদের নিয়ে কাজ করি আর পথ বৃদ্ধাদের, এদের দুজনকে একসাথে একটা জায়গায় যদি আনতে পারি, তাহলে একটা মনে হয় একটা অন্য রামধনু দুনিয়া দেখতে পাবো আমি। ফলে আদর একটা অংশ। আমরা হেস্টিংস ফ্লাইওভারের নিচে প্রায় 15টি ফ্যামিলি যারা গৃহহীন, তাদের কম বয়সী মায়েরা, তারাও সব 30-এর নিচেই বয়স, কিন্তু মা হয়ে গেছেন, এবং তাদের সন্তানরা, তাদেরকে নিয়ে কাজ করি। কারণ আমাদের একটি ছেলে, একটি যুবক, সে ওইখানে দাঁড়িয়েছিল একদিন 2015 সালে বাসে উঠবে বলে হেস্টিংসের কাছে। কথা বলতে বলতে ওখানকার মায়েরা বলেছিল যে আমাদেরকে কিছু একটু পড়াশোনা এইটুকুনি শেখাতে পারো যাতে আমি বাসের নাম্বারটা পড়তে পারি, আর আমাদেরকে যে টাকা পয়সা দেয় বা আমরা যে কাজ করে টাকা পয়সা পাই সেটা হিসেব করতে পারি। সেইখান থেকে শুরু হয় মায়েদের পড়াশোনা শেখানো, সেখান থেকে বাচ্চাদের শেখানো, পুরো কোভিডের সময় তাদেরকে প্রোটেকশন দেওয়া তাদেরকে। এবং খুব ইম্পর্টেন্ট এখানে আমি জানি না, আমার এত কিছু বলার আছে যে আমরা কি করে এত ইনডিফারেন্ট থাকি, আমি সত্যি বুঝতে পারি না। আমি দেখেছি যখন কোভিডের সময় ওমিক্রনের কথা আসলো, এবং তখন আমরা সবাই বলছি যে শিশুরা সব থেকে বেশি এর মুখে পড়ছেন, আর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কত পথ শিশু, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে তারা কর্পোরেশনে যাবেন, গিয়ে তারা তাদের সব কার্ড দেবেন, তাদের বাবা মারা তাদেরকে নিয়ে যাবেন এবং তারা ভ্যাকসিন পাবেন। এরকম হয় না, তাদের অর্ধেকের কার্ড নেই, অর্ধেকের কোনো ডকুমেন্ট নেই। আমার ছেলে মেয়েদেরকে, এই যে যাদের আমি হেস্টিংসের নিচে উত্তরণ যেটা বলছি, সেখানে আমার 30 জন 35 জন বাচ্চা, এই বাচ্চাদেরকে আমি ভ্যাকসিনেট করানোর জন্য, যখন আমি ভেরি থ্যাঙ্কফুল টু ওয়েস্ট বেঙ্গল চাইল্ড প্রোটেকশন কমিশন, পার্টিকুলারলি অনন্যা চক্রবর্তী, এখন অ্যাডভাইজার, তখন চেয়ারপারসন ছিলেন অনন্যাদি সুদেশনাদি। আমি বললাম যে আমি এদেরকে ভ্যাকসিন দিতে হবে, আমি জানি না কোথা থেকে ভ্যাকসিন, আমি ফান্ড রেজ করে নিয়ে আসবো, আমি ভ্যাকসিন দেওয়াবো, কিন্তু হাসপাতাল চাই, দেওয়াতে হবে। চাইল্ড কমিশন আমার পাশে এসে দাঁড়ালেন, পিয়ারলেস হাসপাতাল আমার পাশে এসে দাঁড়ালেন, এবং আমরা তখন 1000টি ভ্যাকসিন, অর্থাৎ 500 জনের 2টো ডোজ আমরা কিন্তু দিতে পেরেছিলাম। এবং এটা দেওয়ার পরে, এবং যখন এটা দেওয়ানো হলো, তখন কোউইনের পোর্টালে চেঞ্জ করা প্রয়োজনীয় ইত্যাদি সমস্ত ঘটলো, এবং তারপরে কিন্তু দেশ জুড়ে এটা একটা বড় ঘটনা সৃষ্টি করলো, এবং সকলে এই ভ্যাকসিন দিতে শুরু করলেন, পথ শিশুদেরকে আলাদা করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন, কর্পোরেশন ব্যবস্থা করলেন। ফলে এইটাও আমি দেখেছি যে মায়েরা যখন সচেতন হয়েছেন, আদারওয়াইজ ওই চত্বরে আপনি যদি যান হেস্টিংস ফ্লাইওভারে, ওইখানে কিন্তু প্রায় 3000 ফ্যামিলির বাস, মানে পুরো হেস্টিংস ফ্লাইওভারের তলা থেকে, জবে থেকে হেস্টিংস ফ্লাইওভার মানে শুরু হয়েছে। এবং এটা কিন্তু সারা ভারতবর্ষের একই ছবি, যেখানে এই ধরনের কনস্ট্রাকশন হয় সেখানে মাইগ্রেন্ট লেবারাররা এসে বছরের পর বছর, জেনারেশন পর জেনারেশন থেকে যায়।
সেখানে কিন্তু অন্যান্য যে জায়গাগুলো, মানে আমরা 15টা স্ল্যাব, মানে একটা 2-3টে স্ল্যাবে কাজ করছি, 15টা ফ্যামিলি, কিন্তু অন্যান্য ফ্যামিলি যেহেতু মায়েদের এম্পাওয়ারমেন্টটা হয়নি, তারা কিন্তু বাচ্চাদেরকে ভ্যাকসিনের জন্য নিয়েই গেলেন না। কিন্তু আমরা এদের সাথে কাজ করেছি বলে মায়েদের একটা বোধ তৈরি হয়েছিল বলে তারা আমাদের বাচ্চাদেরকে তারা ভ্যাকসিন দেওয়ালেন। এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো আমার কাছে তো একটা বিশাল বড় প্রাপ্তি, এবং আমার মনে হয় এটা একটা একটা করে আমরা যেভাবে জীবনকে দেখি, দুনিয়াকে দেখি, তার ক্ষেত্রে একটা করে জায়গা সরে যায়। এবং আমি বলবো যে আমি খুব খুব আশাবাদী হয়ে উঠি প্রতি মুহূর্তে, কারণ দেখি যে কত মানুষ ভালো। আমরা বলি হয়তো যে মানুষ খারাপ, কিছু হচ্ছে না চারপাশে, কিন্তু হয়ে যে চলেছে কত। এবং তারা আসলে তারা কেউ যারা করছেন তারা টিভি চ্যানেলে বসে নিজেদের কথা বলেন না, তারা তাদের পিছনে ক্যামেরা ছোটে না, হ্যাঁ, কিন্তু তারা অলক্ষ্যে কাজ করে, তারা করে যাচ্ছেন, তাদের ভালোবাসা থেকে করে যাচ্ছেন। এই বা বাংলা প্রোগ্রামটাও আমরা ঠিক তাদের জন্যই ডেডিকেট করতে চাই অ্যাকচুয়ালি, যে যারা করে যাচ্ছেন নিরলসভাবে করে যাচ্ছেন, কিন্তু এতটুকু মিডিয়ার আলো, প্রচারের আলো পৌঁছায় না, তাদের মিডিয়ার সময় নেই সত্যি কথা বলতে। মানে যাদের মেইন স্ট্রিম মিডিয়া, তাদের অনেক কিছু আছে, এটা তো কয়লা আছে, গরু আছে, ভোট আছে, মানে হাজারো বিতর্ক আছে। আমি প্রতি মুহূর্তে দেখে অবাক হয়ে যাই যে প্রতিদিন সন্ধ্যেবেলায় এক কথা নিয়ে আলোচনা, মারামারি আর এই দেখা। তার বাইরেও যে মানুষের জীবন আছে, মানুষের স্ট্রাগল আছে, এবং কত ভালো মানুষ আছে যে তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে এতটুকু সামনে আনা। বছরে একটা দিন একটা অনুষ্ঠান করে, যে একটা সম্মান প্রদান করে, তার বাইরে তাদের খোঁজও রাখে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং মানে আমার খুব মনে হয় যে মানুষ একটু অনেক ভালো বাঁচতে পারবেন যদি এদের দেখতে পারেন যে এই যে ঘটনাগুলো আছে, মানুষ যে অবিশ্বাসী হয়ে উঠছে, সিনিক্যাল হয়ে ওঠেন, সেটার কারণ হচ্ছে যে তারা কন্টিনিউয়াস তাদেরকে এটা ফিড করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে যে লোক হচ্ছে এরকম, লোক মানে খারাপ, লোক মানে তারা চুরি করে, সাধারণত মানুষজন চোর, সাধারণত লোকে অপরাধ প্রবণ, সাধারণ লোকে ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। কিন্তু এরা কিন্তু হ্যান্ডফুল, যাদেরকে আমরা 24 ঘন্টার পর্দায় কাগজে সারাক্ষণ রেখে দিয়েছি। মানে শুধুমাত্র দেখি, শুধু না, তাদেরকে আমরা প্রেজেন্ট করি একদম হিরো হিসেবে, একদম মানে শুধুমাত্র সবচেয়ে দুঃখজনক জায়গা হচ্ছে নেতৃত্ব হিসেবে। নেতৃত্ব শুধু আমাদের সমাজের নেতৃত্ব তারা, যে লোকটা ধরুন মানে তার পেছনে কোটি কোটি টাকার স্ক্যাম, তাকে দেওয়া হয়, সে মানে তাকে দেখানো হয়, সে গান গাইলে, সে ঢাক বাজালে, সে 4টে প্রেস কনফারেন্স করলে তাকে দেখানো হয়, ঠিক আছে, সে প্রেম করলে, হ্যাঁ, মানে সেটাও দেখানো হয়, এবং তারাই আমাদের সমাজের নেতা এই মুহূর্তে। হ্যাঁ, আমি বলছি মানে শুধুমাত্র পলিটিক্যাল লিডার তো নয়, আমাদের তো সোশ্যাল লিডারও লাগবে একেবারেই। এবং আমরা সোশ্যাল লিডার কারা, ওই সোশ্যাল লিডার হিসেবেও দেখানো হচ্ছে ওই পলিটিক্যাল লিডারগুলোকে। এবং আমার খুব মনে হয় যে ধরুন পুজোর উদ্বোধনে কাদের দিয়ে আমরা ফিতে কাটাবো, এইখানটাতে কি আমরা একটু অন্যভাবে ভাবতে পারি না, যে মানুষগুলো সত্যি মানুষের কাজ করছেন, সত্যি উপকার করছেন, তাদেরকে যদি আমরা সামনে আনি। বিশেষ করে আমাদের এই প্রোগ্রামটা করা, আমি জানি মানে এই মুহূর্তে প্রচুর মানুষ দেখছেন না, শুরু করেছি খুব বেশি দিন নয় হয়তো, এই ইন্টারভিউগুলো খুব বেশি প্রচুর মানুষ দেখছেন না, কিন্তু আমার বিশ্বাস একদিন দেখতে হবে একেবারেই। এবং আমি জানি ন্যাশনালি এরকমের বেশ কিছু পোর্টাল, দ্য অপটিমিস্টিক সিটিজেন বলে আমার একটি কম বয়সী ছেলে এমপির মধ্যপ্রদেশে শুরু করেছিল, এবং সেটা এখন দারুণ চলছে। মানে আমি আমার সংগঠনে স্বামী আত্মপ্রিয়ানন্দজি আছেন, যিনি প্রো চ্যান্সেলর বেলুর ইউনিভার্সিটি। উনি একটা কথা আমার খুব ছোটবেলা, ক্লাস 11 থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব, এখন তো সাংগঠনিক স্তরে অনেক বয়স হয়ে গেছে, খুব সিনিয়র মঙ্ক রামকৃষ্ণ অর্ডারের। উনি আমাকে বলতেন যে আসলে কি বলতো, মানুষের একটা সময়ের পরে মানুষ এত ডিমোরালাইজড হয়ে যাবে এবং এত খারাপ থাকবে যে তারা ভালো খবরের জন্য যে কোনো মূল্য দিতে রাজি। এবং এখন কিন্তু আমি দেখছি যে অনেক জায়গাতে ভালো খবরের জন্যই শুধু পোর্টাল, ভালো খবরের জন্যই চ্যানেল, এই ট্রেন্ড আসতে বাধ্য। কারণ মানুষ ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানুষ আর ওই খবরের কাগজ পড়ছে না, লোকে বলছে টিভিতে টিআরপি ইত্যাদি, কত ভায়োলেন্স আর কত স্ক্যাম আর কত সেক্স আর কত মানে খারাপ জিনিস সেল করবেন, একটা সময়ের পর ওর তো আর কোনো নতুনত্ব নেই। ফলে আমার মনে হয় যে এই ধরনের জায়গাগুলো, আমার মনে হয় যে মানুষের কি বলবো, যে
অ্যাকসেপ্টেন্স বলো বা মানুষের মানে রিসিভিং এন্ডের জায়গাটাতেও যদি তুমি বলো, ধরো আজকে একটা অ্যানিমালের মতন একটা সিনেমা, যেটা এত একটা টক্সিক সিনেমা, মানে যেখানে সিনেমার হিরো, সে তার কোম্পানির নাম হচ্ছে স্বস্তিক, আম, সে তার ওয়াকারদের দিকে স্যালুট করে হচ্ছে হিটলারের স্টাইলে, ঠিক আছে, সেইটাকে সেইটাকে দেখানো হয়, সেটাকে গ্লোরিফাই গ্লোরিফাই করা করা, হয়, হ্যাঁ। এবং সেই গ্লোরিফাইড মানে এই যে জায়গাটা, সেটা মানুষ অ্যাকসেপ্ট করে, মানুষ হল ভরিয়ে দেয়। হ্যাঁ, তো এইটাও আমার মনে হয় না, একই সঙ্গে এটা একটা এটা দেখুন, ডেফিনেটলি এটা হল ভরিয়ে দেয়, কারণ এটা আমরা সবসময় জানি যে যে কোনো নিম্ন গতির জিনিস, আমরা তো কোথাও না কোথাও আমরা অ্যানিমাল থেকে উত্তরণের মধ্য দিয়ে মানুষ হয়েছি, ফলে আমাদের একটা ট্রেট রয়েছে, বা সেই জায়গাটাতে যদি কেউ সুড়সুড়ি দেয় তাহলে একটা বড় অংশের লোক তাতে যাবে। কিন্তু আবার এটাও তো ঠিক যে আমরা একই সাথে থ্রি ইডিয়টস দেখতেও লোক হল ভরিয়েছে। নিশ্চয়ই। এবার এবং আমি এই বিষয়ে রিসেন্টলি পড়ছিলাম যে আমির খানের একটি ইন্টারভিউ, যে যারা ক্রিয়েটিভলি খুব কিছু করতে পারেন না তাদের ক্ষেত্রে এগুলোই একমাত্র উপায় হয়ে থাকে। ফলে আমার কাছে, আমি যতবার এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাই, আমার মনে হয় ওই কবিতার ওই লাইনটা, যে পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, আমার মনে হয় এটাই সঠিক। আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে এগুলো খুব বড় হিসেবে আসে, কিন্তু যখন আমরা অনেক ওয়াইডার স্কেলে দেখি, একটা বড় সময়ের পরিমাপে দেখি, আমরা কিন্তু দেখব শুধুমাত্র ভালো লোকেদের কথাই মনে রেখেছে পৃথিবী। আমরা কিন্তু কোনোদিন মনে রাখিনি যে কোন খারাপ সিনেমাটা কবে কোনটা হয়েছিল। দেখুন, আমরা কিন্তু এখনো যদি সিনেমার কথা বলি, আনন্দের কথা আমাদের মনে আসে, আমাদের মনে আসে উমরাও জানের কথা মনে আসে, বিখ্যাত বিখ্যাত সিনেমা। আমরা কিন্তু, বা আমরা যখন মানুষের রোল মডেল হিসেবে কাউকে বলি, তখন কিন্তু আমরা বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধী এদের কথাই বলি, বুদ্ধ এদের নিশ্চয়ই, কথাই বলি। নিশ্চয়ই। ফলে এরা, এবং আমাকে আমার বোর্ড, যেমন আমার মেন্টর বলতেন যে আসলে কতদিন বাঁচে সেটা নির্ভর করে সে কোন লেভেলের জীব। মশা যেমন কয়েকদিন মাত্র বাঁচছে, এরকম বাড়তে 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 মানুষেও 60 বছর 70 বছর বাঁচলো। কিন্তু এরা যারা এই ধরুন বার্টন রাসেল বা আমাদের রবীন্দ্রনাথ, এরা 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর বাঁচছেন। তাহলে এরা কিন্তু বেঁচে থাকছেন তাদের নশ্বর শরীরের পরেও, এবং সেইটা কিন্তু তাদের বাঁচা। নিশ্চয়ই, নিশ্চয়ই, ফলে আমরা নিশ্চয়ই, বাঁচা বলতে কি বুঝি সেটাকে আমাদের একটু স্প্যানটা বড় করে নিতে হবে, তাহলে নিশ্চয়ই। আমরা বুঝতে পারবো। আমি আবার পুরনো প্রসঙ্গটা যাই, যে এলজিবিটি কিউ কমিউনিটি কলকাতায় কেমন আছে? দেখুন, তারা এলজিবিটি কেমন রয়েছে মানে কমিউনিটি actually? কলকাতা শহরে ভালোই থাকে, কারণ কলকাতা শহরের একটা বড়, আজকে আমি পড়ছিলাম, আজকের মেট্রোতেই টেলিগ্রাফের মেট্রো পাতায় একটা সুন্দর লেখা বেরিয়েছে প্রাইড নিয়ে, আজকে প্রাইড হচ্ছে কলকাতা শহর জুড়ে, যে উই টেক সার্টেন থিংস ফর গ্রান্টেড ইন কলকাতা, যে প্রাইডের পতাকা লাগানো পার্ক স্ট্রিটে, এবং সেটা গত বছর লাগিয়েছে, এবছরও রয়ে গেছে এরকম। এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য শহরগুলোতে এতটা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের একটা আলাদা জমির আলাদা বিষয় আছে। এক হচ্ছে মহিলা, বা যে মহিলা আন্দোলন, জেন্ডার মুভমেন্ট, এটা কিন্তু পশ্চিমবঙ্গে দীর্ঘ শতকের আন্দোলন। ফলে আমরা যখন একেবারে নবজাগরণের সময় থেকে দেখি, বিদ্যাসাগরের সময় থেকে দেখি, বা রামমোহন রায়ের সময় থেকে দেখি, তারও আগে যে সমস্ত আমরা লেখাপত্র পাই, সমস্তই কিন্তু মহিলাদের এগিয়ে থাকা। এবং ভারতবর্ষে মহারাষ্ট্রে যেমন জ্যোতিবা ফুলে, তেমনি পশ্চিমবাংলাতে সমস্ত এগিয়ে থাকা মহিলারা, তারা স্কুল খুলছেন, কলেজ খুলছেন। এইটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং কলকাতার মাটিকে জেন্ডারের দিক থেকে, লিঙ্গ বৈষম্যের দিক থেকে অনেক বেশি সহিষ্ণু করে তুলেছে। আপনি দেখবেন যে রিসেন্টলি এনসিআরবির যে স্টাডি বেরিয়েছে, তাতেও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সেফেস্ট সিটি ইজ কলকাতা। এবার এই সেফেস্ট সিটিটা কিন্তু শুধু পুলিশের বা ক্রিমিনাল এর ওপরে দাঁড়িয়ে হচ্ছে না, এটা আসলে একটা এলাকার মানুষের যে ডিএনএ, তার উপরেও নির্ভর করে। কলকাতাবাসীরা হতে পারেন যে এখানে বড় বড় বিল্ডিং বা খুব বড় বিজনেস এক্ষুনি নেই, কিন্তু এখানকার মানুষ অনেক বেশি সহনশীল, অনেক বেশি মানুষের পাশে দাঁড়ান, এবং কিছু একটা ঘটলে আপনি দুজন রাস্তায় পেয়ে যাবেন। ফলে এলজিবিটি মুভমেন্ট প্রথম থেকেই, এবং এটা বলা খুব জরুরি, 99 সালে
প্রথম কলকাতা শহর, যেটা কিন্তু দক্ষিণ এশিয়ার প্রাচীনতম প্রথম প্রাইড ওয়াক কলকাতা শহরে হয়, ভারতের তো প্রথম বটেই, এবং সেটা তখন নাম ছিল ফ্রেন্ডশিপ ওয়াক। এবং সেই ফ্রেন্ডশিপ ওয়াকে 99 সালে মাত্র 25 জন রাস্তায় হেঁটেছিলেন। তার মধ্যে কলকাতা থেকে পাবন ছিলেন, আদিত্য বলে আরেকজন ছিলেন, এবং অশোক রাও কবি, যিনি হামসাফার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন। এরকম কয়েকজন যারা পরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই এলজিবিটি অর্গানাইজেশন, একেবারে আন্তর্জাতিক স্তরে এলজিবিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন, তারা কিন্তু প্রথম হাঁটলেন ফ্রেন্ডশিপ ওয়াক বলে 99 সালে কলকাতার রাস্তায়। তার 2 বছর বাদে, তখন কিন্তু প্রাইড টাইড এই শব্দগুলো আসেইনি, তার 2 বছর বাদে প্রথম প্রাইড অনুষ্ঠিত হয়। ফলে ভারতবর্ষে প্রথম কিন্তু হাঁটা হয়েছে কলকাতা শহরে। আবার একই সাথে ভারতবর্ষের অনেক জিনিস প্রথম মহিলাদের ক্ষেত্রে, এলজিবিটি মুভমেন্টের ক্ষেত্রে শুরু হয়েছে কলকাতা শহর থেকে। ফলে আমি এটা মনে করি যে কলকাতাতে এলজিবিটি যে সহিষ্ণুতা বা প্রয়োজন জায়গাটা, সেটা অনেক বেটার, অনেক ভালো। আমি অন্যান্য স্টেটের তুলনায় বা অন্যান্য রাজ্যের তুলনায় ডেফিনেটলি বলবো। কিন্তু তার মধ্যে যে অংশটা কঠিন, সেই অংশটা হচ্ছে, আমি বিশেষত রূপান্তরকামীদের কথা বলবো। কারণ ধরুন, আমাদের সেক্সুয়াল প্রেফারেন্স কি সেটা নিয়ে আমাদের খুব লোককে বলার প্রয়োজন পড়ে না, কিন্তু একজন ট্রান্সজেন্ডার, যিনি হয়তো জন্মেছেন মেয়ে হয়ে কিন্তু তিনি নিজেকে ছেলে হিসেবে দেখতে চান, এবং সায়েন্স বলছে, ডাক্তারি শাস্ত্র বলছে, আমাদের পুরাণ লেখাপত্র, ইসলাম ধর্মের মধ্যেও বিভিন্ন রেফারেন্স, সেগুলো সব বলছে যে এটা চিরকাল আছে। তাদের কিন্তু সমস্যাটা কলকাতা শহরে বলুন, মফস্বলে বলুন, সব জায়গায় প্রবল। কারণ স্কুলে তাদের বুলি হতে হয় বাচ্চা অবস্থায়, তাদের ড্রপ আউট হয়ে যেতে হয়, তাদের বিভিন্ন ধরনের অ্যাবিউজের শিকার হতে হয়, বাড়ির মধ্যে হতে হয়, বাড়ির বাইরে হতে হয়। তারপরে একটু এগিয়ে সেই হাসপাতাল, ডাক্তার, এদের কোনো জায়গায় তাদেরকে চিকিৎসার সুবিধা পান না। ডাক্তাররা পেশেন্ট হিসেবে দেখার থেকেও তাদের, কারণ ডাক্তারদের এমবিবিএস সিলেবাসে এই বিষয়ে অত্যন্ত কম কথা আছে। ফলে তারা কি, তাদের দুপায়ের ফাঁকে কি আছে, বা তাদের ব্রেস্ট আছে কিনা, ব্রেস্ট থাকলে সে কি করে ছেলে হয়, এই বিষয়ে তারা এত আগ্রহী যে সেইটা তাদেরকে অনেক অনেক ভীষণভাবে ভয়ার্ত করে, এবং তারা ডাক্তারদের কাছে যেতে চান না, হাসপাতালে যেতে চান না। ফলে হাসপাতালে অসুবিধা আছে, জায়গা নেই, কোর্টে পুলিশের কাছে গেলে সুবিচার পাওয়া নেই। ফলে এই নেই রাজ্যের বাসিন্দারা কিন্তু রূপান্তরকামীরা প্রচুর এবং অনেক বেশি। তোমাদের বোধহয় এটা নিয়ে একটা প্রজেক্ট আছে, যেটা পিয়ারলেস হসপিটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে এটাও বলবো যে যখন এই কোভিড চলছে, তখন ভীষণভাবেই আমাদের মনে হচ্ছে, এবং বিশেষত যেহেতু আমি আবার আগেও বললাম যে আমার স্ত্রী নিজে তখন একজন রূপান্তরকামী মহিলা, রূপান্তরিত মহিলা, তো আমার একটা সবসময় টেনশন থাকতো যে আমি হাসপাতালে কোথায় নেব, এবং হাসপাতালে কোথায় নেব এই কথাটা বললে অনেকে বলেন এটা বলে নেওয়া দরকার, কারণ অনেক কনফিউশন তৈরি হয় যে আচ্ছা, একজন ছেলে ছিলেন, তিনি তো মেয়ে হয়ে গেছেন, তাহলে তাকে মেয়ের ঘরে রাখা হবে, এটার মধ্যে আর অসুবিধা কী আছে? এবার অসুবিধা হচ্ছে যে এই ট্রানজিশনগুলো একদিনে হয় না। এই ট্রানজিশনের জন্য অন্তত 4 থেকে 5 বছর সময় লাগে, সেই পরিমাণ অর্থ লাগে, এবং প্রচুর সার্জারি হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয়, HRT চলে, এন্ডোক্রিনোলজিস্ট চলে, লেজার ট্রিটমেন্ট চলে, প্রচুর কিছু চলে। এক হচ্ছে সকলেই যে এটা করতে পারবেন, তাদের এর মধ্যে থাকবে, তা কিন্তু নয়। যেটা কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, এবং হয়তো স্টেট গভর্নমেন্টও বলবে, যে এই সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বা সেক্স রিঅ্যাসাইনমেন্ট যে থেরাপি বলা হয়, সেইটা সরকার নিজে বহন করবে, কারণ এটা তাদের একেবারেই রাইট টু লাইফের সাথে যুক্ত। তাদের ক্ষেত্রে এটা কসমেটিক সার্জারি নয়, এটা তাদের বেঁচে থাকার জন্য। ফলে সেই ক্ষেত্রে তাদেরকে যুক্ত করবেন বলা হচ্ছে, কিন্তু এখন তো নেই। এবার ধরুন যে 4-5 বছর ধরে যে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা যেতে পারছে না, ধরুন একটি মেয়ে, সে নিজেকে মেয়ে মনে করে, কিন্তু সে একটুখানি ট্রানজিশন শুরু করেছে, তারপর তার হরমোন সে নিতে পারছে না, তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো তার কোনো এক্সিস্টিং কোমরবিডিটি ছিল, একটা লিভারের কোনো ডিজিজ ছিল, তখন তাকে ডাক্তার বলছেন যে আমি দিতে পারবো না এটা, তাহলে তোমার অন্য সমস্যা হবে। এবার সে
নিজে মেয়ে মহিলা, তার জীবনের সমস্ত মননে সে মহিলা, কিন্তু সে পরিবর্তিত হননি। কিন্তু ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস আইন বলছে যে তিনি নিজে যেহেতু বলছেন তাহলে তিনি মহিলাই, তাকে মহিলা হিসেবেই ট্রিট করতে হবে। তাহলে তাকে যদি শুধুমাত্র বহির্লক্ষণ দেখে উনি নিজে বলা সত্ত্বেও একটি পুরুষদের কেবিনে বা পুরুষদের ওয়ার্ডে রেখে দেওয়া হয় এবং পুরুষ যারা নার্স আছেন তারা যদি তাকে ট্রিটমেন্ট করেন, তিনি তো ওখানে থাকবেনই না। যে সময় তার সব থেকে করুণ অবস্থা, যে সময় তার শুশ্রূষার দরকার, বা একজন মহিলা যিনি নিজেকে পুরুষ মনে করেন তার হয়তো তখন মেনস্ট্রুয়েশন হচ্ছে এবং তার হয়তো একটু দাড়িগোফও বেরিয়েছে হরমোনের কারণে, তাকে মেয়েদের এখানে রাখা হয়েছে, মেয়েরা তাকে দেখছে, তারা হয়তো বলতে শুরু, বা ছেলেদের এখানে রাখা হয়েছে, তারা বলতে কি ছেলে তুমি, তোমার ঋতুস্রাব হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে। কিন্তু এই জিনিসটা যে এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনায় এই ভেঙে দেওয়াটা, মানে ছেলে মেয়ে এরম আলাদা হবে, এইটা কিন্তু আমাদের আগে ছিল না। 1871-এ ক্রিমিনাল ট্রাইব অ্যাক্টের মধ্য দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম এই ঘটনাটাকে আনলো। তার আগে কিন্তু আপনারা যদি আমাদের সমস্ত রকমের পুরাণ টেক্সট এগুলো দেখেন, অর্ধনারীশ্বরের পুজো, আমাদের হরগৌরীর পুজো আমাদের মধ্যে আছে। আমরা মোহিনী এবং বিষ্ণুর অবতার মোহিনী এ দুটো আমরা জানি যে তারা হয়েছেন। যোগাপ্পা, তার কথা আমরা জানি। আয়াপ্পা যে আমাদের কার্তিকের জন্ম সম্পর্কে বলা হয়, সাউথে আয়াপ্পার পুজো হয়। এবং আমরা বহুচেরা দেবী, বহুচেরা মাতার পুজো হয়, এই সমস্ত কিছু। এবং আমরা যদি ইসলামিক হিস্ট্রিতে দেখি, মুঘল আমলে দেখি, তখন খোয়াজাসেরা বলা হচ্ছে, খোয়াজাসেরা কালচার, যারা খোয়াজা হিসেবে রাজা দরবারে, সুলতানের দরবারে কাউন্সিল হিসেবে থাকছেন, হারেমে থাকছেন, তারা কিন্তু সকলেই খুব প্রতিষ্ঠিত এবং সম্মানিত। এই সম্মানটা নেমে যেতে শুরু করলো 1871 থেকে। ফলে এই যে পুরুষ এবং নারীর একটা ওয়াটার টাইট ডিফারেন্স হবে, এটা কিন্তু ইউরোপিয়ান ধারণা। এখন সেটাকে আমরা নিজেদের মতন করে নিয়ে নিয়েছি এবং সেটা থেকে বেরোচ্ছি না। তাই জন্য বেরোচ্ছি না বলে এই সমস্যাগুলো হচ্ছে। ফলে এবার তখন আমরা কোন হাসপাতালে নিয়ে যাব ইত্যাদির কারণে, যদিও চাইল্ড প্রোটেকশন রাইটস বলছে যে সব হাসপাতালে ট্রান্সজেন্ডার ওয়ার্ড থাকতে হবে, কিন্তু নেই। ফলে আমরা তখন বললাম যে অ্যাটলিস্ট যদি আমাদের কোনো একটা দুটো হাসপাতালে আমরা কথা বলে শুরু করতে পারি। পিয়ারলেস হাসপাতাল আমাদের সাথে সহযোগিতা করলো এবং আমরা প্রথম, এবং এটা 20 সালের ফেব্রুয়ারি মাসে শশী পাজা উদ্বোধন করলেন, ডক্টর শশী পাজা। তৎকালীন মার্কিন কনসুলেট জেনারেল, আমাদের আমেরিকান সেন্টারের ডিরেক্টর, তিনি উপস্থিত ছিলেন, মনিকা শি, এবং আমাদের মেয়েরা সবাই উপস্থিত ছিল, ছেলেরা মেয়েরা, তারা উদ্বোধন হলো। এবং এটাতে ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক যেটা শুরুয়াত করলেন, পুরোটা দেখভাল করলেন। এখন অবধি প্রায় 775 মতন পেশেন্ট দেখেছেন বিনা পয়সায় আউটডোরে। এবং তারপরে বর্তমানে কিছুদিন আগে থ্যাঙ্কস টু মুকুন্দপুর আমরি, তারা ট্রান্সজেন্ডার ওয়ার্ড চালু করলেন। এই জায়গাটা যে এখন আমরা করতে পেরেছি, সেটা অনেক ট্রান্সজেন্ডার মানুষকে কিছুটা চিকিৎসার জায়গা তুলে দিচ্ছে। এই 377 উঠে যাওয়ার পর কতটা বদল হলো, বা কি, মানে তোমার মনে হয় এই রাইটসটা মানে কতটা মানে অধিকার বোধ জন্মেছে মানুষের মধ্যে? 377 বিষয়ে বলে নেওয়ার একটু দরকার যে 377 আসলে একটা অ্যান্টি সোডোমি ল বা রেপ ল ছিল, যেটা ওই আবার 1860 1870 এই সময়টা খুব একটা গন্ডগোলের সময়। সেই সময় ব্রিটিশ এই আইনটাকে আনলো, যেখানে বলা হয়েছিল যে কোনো ধরনের আনন্যাচারাল সেক্সুয়াল প্র্যাকটিসেস উইল বি মানে পানিশেবল টু 10 years অফ ইমপ্রিজনমেন্ট। এবার আনন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স কি, সেটা তখনকার দিনের আনন্যাচারাল, তারপর তো সাইকোলজি, জীবন, সায়েন্স সব এগিয়ে গেছে। তখনকার দিনের আনন্যাচারাল বলতে ওরা ধরে নিচ্ছে যেখানেই বাচ্চা প্রডিউস হবে না, রিপ্রোডাকশন নেই, সেটাই আনন্যাচারাল। এবার সেই জন্যে তখন বলে দেওয়া হলো যে যে কেউ যদি কোনো আনন্যাচারাল সেক্সুয়াল প্র্যাকটিস করে তাহলে তাকে 10 বছরের কারাদণ্ড। এবং এটা কিন্তু ব্রিটিশ আইন, যেটা ব্রিটিশ কমনওয়েলথের যত দেশ আছে, ব্রিটিশ উপনিবেশের যত দেশ আছে, সব জায়গায় এই আইনটা আছে। বাংলাদেশে এখনও রয়েছে, পাকিস্তানে রয়েছে, নেপালে কিছুদিন হলো গেছে, ভুটানে কিছুদিন হলো গেছে, শ্রীলঙ্কায় এখনও রয়েছে, এবং এগুলো সব ব্রিটিশ ল। এবং এটাতে কি হতো, এটাতে সমকামীদের মূলত তাদেরকে ক্রিমিনাল হিসেবে দায়ের করা হতো। অর্থাৎ তাদের ট্যাক্স নিচ্ছ, তাদেরকে সব কিছু বলছো, তারা সব জায়গায় ভালো, অথচ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা অপরাধী। কেননা তুমি জন্মেছই এরকম, তাই জন্য তুমি অপরাধী। এই জিনিসটা তো হতে পারে না। সেইটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলে। 2009-এ দিল্লি হাইকোর্ট সেই একটা ঐতিহাসিক রায় দেন এবং সেখানে বলেন যে
ভারতের কনস্টিটিউশনে এর জায়গা নেই। কিন্তু তার বিরুদ্ধে যারা মূলত কট্টর ধর্মবাদীরা এবং একটা গ্রুপ, তারা সুপ্রিম কোর্টে যান, হ্যাঁ মৌলবাদীরা, তারা সুপ্রিম কোর্টে যান এবং সেখান থেকে 2013-তে 2009-এর সুপ্রিম কোর্ট জাজমেন্টকে পাল্টে দেন। সুপ্রিম কোর্ট বলেন যে না, এর সঙ্গে কনস্টিটিউশনের কোনো ধাক্কা নেই। সেটা একটা খুব খারাপ দিন ছিল, খুব কালো দিন ছিল 2013-র, এখন আমার মনে আছে। তারপর আবার লড়াই হয় এবং ফাইনালি 2018 সালের 6 তারিখ, অক্টোবরের 6 তারিখে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ 9 জাজের, তারা বলেন যে না, আমরা এটা কখনোই এতে থাকতে পারেন। এবং আমি রিসেন্টলি দেখলাম যে এই যে নতুন দণ্ড সংহিতা আসছে আইপিসির জায়গায়, সেখানেও কিন্তু এইটাকে এইভাবেই রাখা হয়েছে যেভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে 377 থাকবে না। ফলে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটা জনগোষ্ঠী, তাদের একটা যৌন প্রেফারেন্স থাকতে পারে, তার রোম্যান্টিক লাইফের একটা প্রেফারেন্স, তার ভিত্তিতে তাকে ক্রিমিনাল, অপরাধী এই তকমা দেওয়া, এটা একটা বৃহৎ অংশের মানুষকে, তাদেরকে একেবারে আন্ডার দ্য কার্পেট এবং এমনভাবে দেশের মানুষেও দেশের মানুষ নয় এই জায়গায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে 377-এর যে পরিমার্জন করা হয় সেটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটা আইন। 2014 সালে নালসা জাজমেন্ট, যেখানে বলা হয় যে সুপ্রিম কোর্ট বলেন যে তৃতীয় লিঙ্গের সকল মানুষের কনস্টিটিউশনাল অধিকার, সাংবিধানিক অধিকার সমান, সকলে আর 5 জন নাগরিক যা অধিকার পাবেন ওনাদেরকেও তাই দিতে হবে, আইন তৈরি করুন কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলে। যারই রেজাল্টে কিন্তু 2020-তে ফাইনালি অনেক পার্লামেন্টে আলোচনার পরে 2020-তে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট আসে, যেটা গত বছরে স্টেট ক্যাবিনেটেও পাশ হয়ে গেছে। সামনের দিনে তো বোধহয় বিয়ের মানে সমকামীদের মধ্যে বিয়েটাও বোধহয়, হ্যাঁ এইটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি একটা পিটিশন হয়েছে। সুপ্রিম কোর্ট তার একটা রায় দিয়েছেন, তারা বলে দিয়েছেন যে কেন্দ্র এবং রাজ্যকে বলেছে যে আপনারা এই বিষয়ে আইন তৈরি করুন, এবং পিটিশনারদের বলেছেন আপনারা লেজিসলেটিভ যারা আইনসভা তাদের মাধ্যমে আইন নিয়ে আসুন, এবং যেহেতু ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সেই আইন আছে, প্রোটেকশন আইন, তাই জন্য তাদের বলে দিয়েছেন তাদের বিবাহ বাধ্যতামূলক, সেখানে কেউ আটকাতে পারে না। কিন্তু সমকামীদের ক্ষেত্রে বলে দিয়েছেন যে সেই আইন করে নিয়ে আসুন, এবং আইন তার ক্ষেত্রে তারা বলে দিয়েছেন যে এই যে কনস্টিটিউশনাল অধিকারগুলো আছে, যে একসাথে থাকার অধিকার, কেউ পুলিশ হ্যারাসমেন্ট করবে যে তার বিরুদ্ধে স্ট্যান্ডের অধিকার, তাদের অন্যান্য যা যা অধিকার আছে, জয়েন্ট অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো সব বলে দিয়েছেন যেগুলো সব থাকতে হবে, এগুলোতে যেন ভায়োলেশন না হয়, কারণ এগুলো অ্যাজ দেশের নাগরিক হিসেবে তার এগুলো কনস্টিটিউশনাল রাইট। ফলে সেগুলো আমরা আশা করছি যে আগামী দিনেও আসবে। থ্যাংক ইউ সো মাচ বাপ্পা। অনেক কিছু আমরা ইনফ্যাক্ট জানতে পারলাম আজকে বাপ্পার সঙ্গে আলোচনায়। ও নিজেই নিজের জীবন দিয়ে উদাহরণ এবং বহু মানুষকে ভালো রাখার কাজ করে যাচ্ছেন। আশা করব যে আমরা ওই যেটা বলছিলাম যে বহু মানুষ আছেন তো এরকমভাবে সমাজের জন্য সবার অলক্ষ্যে কাজ করে যাচ্ছেন, এবং বাপ্পারা সত্যি একটু মানে এই গোটা পৃথিবীটাকে, মানে গোটা সমাজ ব্যবস্থাটাকে, আমাদের এই বললো কলকাতার পরিসরেই যদি বলি, আমাদের কলকাতা, বাংলা, এই চারপাশটাতে বহু মানুষের পাশে থাকছেন, এবং এরকম বহু মানুষকে নিয়ে কিন্তু বাংলা আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন সময় আমরা নিয়ে আসি একজন করে মানুষকে, যারা অ্যাকচুয়ালি কিছু কন্ট্রিবিউশন করছেন আমাদের সোসাইটির জন্য। বাপ্পা তার মধ্যে একজন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এখানে আসার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাংলাকে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য, যার মাধ্যমে আমরা হয়তো অনেকের কথা জানতে পারবো। থ্যাংক ইউ।